হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় দেখছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ডেমোক্র্যাট নেতা আল গোরের। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি, আপাতত ওষুধে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কার অনন্তকাল ধরে চলতে পারে না, মন্তব্য রিজভীর। শঙ্কা জাগাচ্ছে ভোজ্য তেলের দাম, কৃত্রিম সংকট তৈরির পায়তারা, অভিযোগ বিক্রেতাদের। সবজির বাজারে স্বস্তি, এখনো বাড়তি চালের দর। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোস সফরে অবস্থানরত ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে বলেছেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো আগ্রহ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতায় থাকাকালে দাভোস সফরে হাসিনা সবাইকে শুনিয়েছিলেন শেখ দেশ কিভাবে চালাতে হয়। তখন তাকে দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন না করা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আর চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, বেইজিংয়ের সাথে নয়াদিল্লির টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট নেতা ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের একই ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক। এদিকে প্রধান উপদেষ্টার প্রশংসা করে শেখ হাসিনা সরকারের আমলে মানবাধিকার কমিশনের লেজুর বৃত্তির সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে ফেসবুক যেন অপতথ্য ছড়ানোর প্ল্যাটফর্ম না হয়, এজন্য মেটার সোশ্যাল অ্যাফেয়ার্সের প্রধানের সাথেও আলাপ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রকনুজ্জামানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের সংস্কারের প্রক্রিয়ায় এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিল ক্লিন্টন প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর ও যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের এখনও গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। 1-to-1 মিটিং হয়েছে এবং সেখানে আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন। উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সব ধরনের সমর্থনের কথা জানান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজার্ট। প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলের সাথেও কথা বলেন প্রধান উপদেষ্টা। হিউম্যান রাইটস কমিশন হাসিনার আমলে বরঞ্চ লেজুর ভিত্তি মানুষের হিউম্যান রাইটস ডিফেন্ডিং না করে বরং লেজুর ভিত্তি করেছে। সেই লেজুর ভিত্তির জায়গা থেকে অনেকে যারা যারা এটা করেছে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আবার কিভাবে ঢেলে সাজানো যায় এবং এখানে যাতে ক্লিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকজনকে যাতে আনা যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন, তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে। তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে প্রফেসর ইউনূস বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয়। এছাড়া বিশ্বের শীর্ষ দুটি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরকে শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক। তারা এখন মোর অ্যান্ড মোর
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। এছাড়া সফরের তৃতীয় দিনে রয়টার্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাধ্যমে ইন্টারভিউ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জেলে থাকা, চিকিৎসা বঞ্চিত হওয়া এবং বেগম জিয়ার বয়স বিবেচনা করে নানা বিষয়ে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে। ২৩ জানুয়ারি লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সর্বশেষ আপডেটে এমন তথ্য জানালেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হয়েছে। গত ২ সপ্তাহের প্রায় সব রিপোর্টই হাতে এসেছে এবং কিছু রিপোর্ট পর্যালোচনার জন্য বাহিরে পাঠিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত। ২৪ জানুয়ারি সন্ধ্যায় যেতে পারেন তারেক রহমানের বাসায়। আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসা সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়াও ডাক্তার জাহিদ জানালেন লন্ডন ক্লিনিকের এই চিকিৎসায় সব দিক থেকে বেগম জিয়া কিছুটা সুস্থ রয়েছেন। এছাড়াও এসেছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় গেলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন, যেটি বলেছেন ডাক্তার জাহিদ হোসেন, এবং এই চিকিৎসার নেতৃত্ব দিবেন প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাভিশন, যুক্তরাজ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, তবে উল্টাপাল্টা কথা বললে দেশকে বিভক্ত না করার আহ্বান তার। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না তা হতে পারে না। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়া পরিবার আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদের অবদান ভুলে গেলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে
বিএনপি নাকি অনির্বাণ আনার পায়তারা করছে। 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। সবার বিদ্যা বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞাকে দেশের কাজে লাগানোর আহ্বান তার। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। বনানী কবরস্থানে কোকর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটায়। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কোকর কবরে শ্রদ্ধা জানায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সবজিতে স্বস্তি মিললেও আবারও শঙ্কা জাগাচ্ছে ভোজ্য তেলের দাম। কৃত্রিম সংকটে কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ বিক্রেতাদের। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 টাকার মধ্যেই। সরবরাহ বাড়লেও নাগালের মধ্যে নেই মাছ। এখনও বাড়তি চালের দাম, তবে কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। বাজারে শীতকালীন সবজির সমারোহ। ফুলকপি, পাতাকপি, শিম, নতুন আলু সহ সব সবজিই স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। 20 টাকা কেজি আলু, 15 টাকা পিস পাতাকপি, ফুলকপি, 40 টাকা কেজি পেঁয়াজে বেশ ফুরফুরে মেজাজে ক্রেতারা। আগে 60 টাকা ছিল, 55 টাকা ছিল, এখন মনে করেন 45 টাকা কেজি পেঁয়াজ। আলু ছিল 40 টাকা, 50 টাকা, আলু হয়েছে 25 টাকা, 20 টাকা। একটু স্বস্তিতে আছি একটু বাজার টাজার করার জন্য। 1 মাস আগেও কিনতাম 70 টাকা, ওই আলু এখন বর্তমানে আমরা কিনতে পারতেছি 20 টাকা করে। এখন তো মনে করেন সব মুকাম এক লগে লাগছে, এই কারণে 20 টাকা 30 টাকা কেজি, তরকারির উপর তো তরকারি নাই। তবে আবারও চোখ রাঙাচ্ছে ভোজ্য তেল। কৃত্রিম সংকটের অজুহাত বিক্রেতাদের। উদ্বিগ্ন ক্রেতারা বলছেন, সরকারি সংস্থাগুলোর নজরদারির অভাবেই বাজার অস্থিতিশীল। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বৈশাখের আগে নতুন চাল বাজারে না আসলে দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। আমদানিকারক যে চালটা আসছে, এর প্রভাবে যে বাজার কমতে এরকম কমছে না। তো বৈশাখ নতুন সিজন উঠলে মিনিকেটের হয়তো বা মিনিকেটের দামটা একটু নিয়ন্ত্রণে আসবে। কালকে একটা কোম্পানি 2 কার্টন তেল দিছে, আর একটা কোম্পানি 500 কার্টন তেল দিছে। ডিলার গায়ে যে দাম লেখা ওই দামই নিতেছে। 5 লিটার 852 গায়ে রেট 50 টাকা করে নিতেছে। আবার আমরা লেবার খরচ দিয়ে আনতেছি। গায়ে দামে কিনে আমরা 10 টাকা গায়ে দাম তো বেশি বেচা হইতেছে বাজারে। তাও অনেক সময় মানে তাও অ্যাভেলেবল সরবরাহ নাই। সাধারণ মানুষ তো এখন চিপে পড়ে গেছে, কি বলবে, বলে কি করবে? এই যে জিনিসের যেভাবে দাম বাড়ছে বা বাড়তেছে, এটা অনেকে মনে করেন বাজার করা হিমশিম খায় যাচ্ছে। যেমন পেঁয়াজের দামটা একটু কমছে, এরকম তেলের দামটা একটু কমলে ভালো হয়, চালের দামটা একটু কমলে ভালো হয়। খালবিল শুকানোতে মাছের সরবরাহ বাড়লেও দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এটা কালীবাস হলো কেজি 600 টাকা, আর আপনার যে কাজলি মাছ এটা হলো আপনার কেজি 1150। রুই মাছ 1 কেজি 400 গ্রাম ওজন 340 টাকা করে কেজি, যা অন্য দিনের তুলনায় অনেক বেশি মনে হয়। আমি যদি 10,000 টাকা বেতন হয়, তো 10,000 টাকা বেতন হয় 200 টাকা যদি 1 কেজি তেলে মাছ কিনলে
আমার কি হবে? কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 190 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পাহাড় আর অরণ্যে ভরা অপরূপ প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিদিনই বান্দরবানে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়ের পর পাহাড়, অরণ্যরাজি আর সূর্যাস্তের রং খেলা মন ভরিয়ে দেয় দেশি বিদেশি পর্যটক আর ভ্রমণ পিপাসুদের। তবে নিরাপত্তা সহ নানা কারণে অন্য সময়ের তুলনায় পর্যটক কমেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন এস এম ফয়েজ। একটু একটু করে পাহাড়ের বুকে হেলে পড়ছে সূর্য, যেন আবির ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখতে টং রিসোর্ট সহ বান্দরবানের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের ভিড়। অপরূপ এই সৌন্দর্যের সাক্ষী হবার পাশাপাশি অনেকেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। রিসোর্ট বা পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত অবলোকনের অনুভূতি অনন্য। গোধূলির আলো ছায়ায় জীবনকে যেন নতুন করে দেখেন পর্যটকরা। খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য খুবই সেফ। মানে যান্ত্রিক যে জীবনটা, ওখান থেকে আপনি যদি একটু রিল্যাক্স হতে চান, বান্দরবনে চলে আসেন। বান্দরবন শহর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা পর্যটন স্পট। এখানে তো বাংলাদেশের যে কোনো স্থানের চেয়ে এটা অনেক সুন্দর। 3 পার্বত্য জেলার কথা যদি বলি, আমি 3টাতে আমি ঘুরেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর এই বান্দরবান জেলা। জায়গাটাও অনেক সুন্দর, আর হচ্ছে যে নিরাপত্তাও মোটামুটি ঠিকই আছে। বান্দরবান জেলা শহরের কাছে রয়েছে কয়েকটি রিসোর্ট। এই পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার সুযোগ জায়গাটিকে পরিণত করেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। সবকিছু মিলায় আমার মনে হয় যে যদি কেউ পাহাড় দেখতে চায় তাহলে তার অবশ্যই হচ্ছে বান্দরবনে আসতে হবে। এবং এই যে আমরা এখানে আসছি টং রিসোর্ট, এটা হচ্ছে শহরের খুব কাছে। ঘুরতে ভালো লাগে অনেক এই জায়গাগুলোতে, তাই আমরা বিকালবেলা এখানে আসি ঘুরতে, মন ফ্রেশ করার জন্য আর কি। অনেক ভালো একটা পরিবেশ, ছবি তোলা হোক, খাবার দাবার, রিভিউ অনেক ভালো, সবকিছু অনেক ভালো। প্রায় সময় এখানে আসা হয় ঘোরাঘুরির জন্য, খুবই একটা পর্যটকদের আকর্ষণীয় জায়গা। বাংলাদেশ অনেক সুন্দর। পর্যটনের ভরা মৌসুমে ভ্রমণ পিপাসুদের বরণে নানা আয়োজন হোটেল রিসোর্টে। পাহাড় এবং শীতের মৌসুমে পর্যটক সবসময় ভরপুর থাকে, ওই তুলনামূলক এবার আমরা পর্যটক পাচ্ছি না। যারা আমাদের হোটেল বিজনেস, রিসোর্ট বিজনেস সবাই এখন আপাতত ডাল সিজন বলতে পারেন। এখন নতুনভাবে যদি আসা শুরু করে তাহলে মনে হয় আমার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা আমরা হয়তো একটু বিজনেস করতে পারবো। তার জন্য সকল পর্যটকদের প্রতি আকর্ষণ করছি, বান্দরবান আসেন, আপনারা শীতের মৌসুমটা উপভোগ করেন পাহাড়ের সাথে। পর্যটনের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বড় সম্ভাবনা আছে দেশি এবং বিদেশি পর্যটকের ক্ষেত্রে, এবং বান্দরবনটাকে বান্দরবনের মতনই ইকো ফ্রেন্ডলি হিসাবেই উপস্থাপন করা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যতই বলুক না কেন যে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য অনেক সুন্দর বা অনেক কিছু আছে, কিন্তু যখনই ওই যে আমি বললাম, যখন পারমিশন বা যখন আপনি এটাকে প্রমোট করতে চাইবেন, তখনই কিন্তু এক ধরনের নেতিবাচক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলিতে ঘুরছে। আমাদের আসলে বলা দরকার নাই, যারা অলরেডি ওখানে গিয়েছে তারাই কিন্তু ফিরে এসে রিভিউ দিচ্ছে যে না, এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এখানে অনেক রেস্ট্রিকশন। নিরাপত্তা আর অনুমতি জটিলতার কারণে ডিম পাহাড়, থানসি, রাজা পাথর, তমাতঙ্গি বা সাঙ্গু নদীতে আপাতত যেতে পারছেন না পর্যটকরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নিতে রাজধানীতে সমাবেশ করেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ থেকে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষকরা বলেন, জাতি গড়ার কারিগর হয়েও প্রাথমিকের সহকারী শিক্ষকদের 3য় শ্রেণীর বেতন নিতে হয়, যা শিক্ষক সমাজের জন্য বিব্রতকর। দাবি বাস্তবায়নে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন শিক্ষক নেতারা। সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক জড়ো হয়েছেন। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির
সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় সমাবেশে। বর্তমানে সহকারী শিক্ষকরা 13তম গ্রেডের মূল বেতন 11,000 টাকা পেয়ে থাকেন। সরকার দাবি মেনে নিলে তা দাঁড়াবে 16,000-এ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় দেখছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ডেমোক্র্যাট নেতা আল গোরের। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি, আপাতত ওষুধে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কার অনন্তকাল ধরে চলতে পারে না, মন্তব্য রিজভীর। শঙ্কা জাগাচ্ছে ভোজ্য তেলের দাম, কৃত্রিম সংকট তৈরির পায়তারা, অভিযোগ বিক্রেতাদের। সবজির বাজারে স্বস্তি, এখনো বাড়তি চালের দর। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।